শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আমাদের সংস্কৃতিতে মঞ্চ নাটক একটি অনেক বড় জায়গা করে নিয়ে আছে এবং এই মঞ্চ নাটক নিয়ে আমাদের প্রত্যেকের একটি আগ্রহ রয়েছে এবং এই আগ্রহ থেকেই 1984 সালে একটি নাট্য সংসদ শুরু করেছিল তাদের যাত্রা, নাম দৃষ্টিপাত। এবং 2025 সালে তারা সুদীর্ঘ এই যাত্রার 41 বছর পদার্পণ করেছে এবং 11 নভেম্বরে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 12 নভেম্বর শিল্পকলা একাডেমিতে তারা একটি দারুণ নাটকও মঞ্চস্থ করেছে। আজকে আমরা কথা বলবো এই নাট্য সংসদের এই কার্যক্রম নিয়ে এবং একই সঙ্গে মঞ্চ নাটকের বিভিন্ন ধরনের আলাপ আলোচনাও থাকবে আমাদের আজকের আয়োজনে এবং তাদের দিক থেকে তাদের প্রত্যাশার কথা, তাদের বিভিন্ন কাজের কথাও আমরা শুনবো। এবং কথাগুলি বলবার জন্য আজকে তারকা কথনের সেটে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সালাম, এই নাট্য সম্প্রদায়ের রাইটার এবং ডিরেক্টর, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্নিগ্ধা শ্রাবণ, অভিনেত্রী, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্বপন দাস। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তারকা কথনের আজকের আয়োজনে এবং অভিনন্দন জানাতে চাই একই সাথে 41 বছর আপনাদের নাট্য সংসদের এই যাত্রাপথ। আমরা একটু শুনবো আপনাদের প্রত্যেকের কাছ থেকেই আপনাদের এই জায়গা থেকে উদযাপন এবং একই সাথে আপনাদের কার্যক্রম সম্পর্কে। শুরুতেই সালাম, আপনার কাছ থেকে একটু শুনি। প্রথমেই আমি আপনাকে এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমাদের দৃষ্টিপাত নাট্য সংসদের এই 41 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই কয়লা রঙের চাদরের মঞ্চায়নকে কেন্দ্র করে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আপনি কোন প্রসঙ্গ জানতে চাচ্ছেন? আমি শুরুতেই জানতে চাইব, যেরকম আপনি বললেন কয়লা রঙের চাদর এই নাটকটি মঞ্চস্থ হয়েছে এবং একই সাথে নিশ্চয়ই প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কেও নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো এবং প্রতিষ্ঠার গল্পটাও একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। শুরুতেই আমরা একটু উদযাপন সম্পর্কেই শুনি যে আসলে 12 নভেম্বর আপনাদের উদযাপন কেমন ছিল। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমরা এখন একটা দুঃসময়ের মধ্যে, এক ধরনের গ্রহণকালের মধ্যে নিমজ্জিত। শিল্প এখন পুঁজি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তো যে কারণে সব মাধ্যমেই তার একটা প্রভাব পড়েছে। রাজনৈতিক অস্থিরতা, নাট্যচর্চার জায়গায় যে আমাদের বিচরণ ভূমি, সেই জায়গাগুলি এখন অরক্ষিত। আগের মতো টিএসসিটার রুমগুলো আমরা পাচ্ছি না, এক সংকট। শিল্পকলার রুমগুলি পাচ্ছি না, এটা একটা সংকট। আর পাশাপাশি তো এক ধরনের অস্থিরতা আমাদের মধ্যে আছে, তারপরেও বিভাজনও আছে। সব মিলেই এই সংকটের মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি নিয়মিত মঞ্চে থাকার। পথনাটকগুলো আমরা শো করছি এবং প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক আমরা অনেক দিন পরেই মঞ্চে এলাম কয়লা রঙের চাদর নিয়ে। এটি একটি মঞ্চনাটক, কিন্তু একটু ভিন্ন মাত্রিক। এর গল্পের প্রকাশভঙ্গি, উপস্থাপনা সবই এক ধরনের একটু মনস্তাত্ত্বিকতা আছে, এই সব আর কি, সব মিলে। আমরা একটু স্নিগ্ধা শ্রাবণ আপনার কাছে চলে যাচ্ছি। আপনি অভিনয় করেছেন কয়লা রঙের চাদর এই নাটকটিতে সম্প্রতি 12 নভেম্বর শিল্পকলা একাডেমিতে। সেই অভিজ্ঞতাটা একটু শুনি এবং একই সাথে আপনাদের উদযাপন এবং এই নাট্য সংসদে আপনার এই পথে চলা এবং এর প্রতিষ্ঠা বার্ষিকী নিয়েও শুনি। ধন্যবাদ আপনাকে। আমি খুব ছোট থেকেই মঞ্চ করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি দৃষ্টিপাত নাট্য সংসদে আসি। আমার এক কাজিন উনি করতো ওই পারপাস। তো তখন আমি এসেই নাগর আলীর কিচ্ছাতে আমি 3টা মেয়ে ক্যারেক্টার, তো আমি প্রত্যেকটাতেই ঘুরে ফিরে কাজ করেছি। তো সেই যে শুরু হলো আমার 2012 সাল থেকে আর কি থিয়েটার করা। তো মঞ্চে কয়লা রঙের চাদরের যে শ্যামলী ক্যারেক্টার, এত বড় ক্যারেক্টার আমি এই প্রথম করলাম। কিন্তু এর আগে আমি অনেক ক্যারেক্টার করেছি, বাট এত বড় ক্যারেক্টার আমি করিনি। তো ভাইয়াকে ধন্যবাদ যে আমাকে এই ক্যারেক্টারের জন্য, মানে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করার জন্য, আর যে ভাইয়া আমাকে এটা মনে করেছে যে আস্থা রেখেছে তুমি পারবে বা তোমাকে দিয়ে হবে। আমি অনেকবার বলেছি ভাইয়া আমাকে দিয়ে কি হবে, আমি অনেক নার্ভাস ছিলাম। তো বলেন না তোকে দিয়ে হবে, যদি না হতো আমি তোকে বলতাম না, আমি তো চিনি। তো আসলে আমার নাট্যগুরু উনি, ওনার হাত ধরেই আমি শিখেছি।
তো যদিও মাঝখান দিয়ে আমি অনেকদিন একটু ক্যাপে ছিলাম দৃষ্টিপাত নাট্য সংসদ থেকে, কিন্তু মানে আমি আরেকটা দলে চলে গিয়েছি। তো সেটা গেলেও আমি ওনাদের সাথে মানে যে আত্মার সম্পর্ক, হ্যাঁ সেটা ছিল। ওনারাও আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সেই জায়গা থেকে এই ক্যারেক্টার করে আমি আসলে অনেক হ্যাপি ক্যারেক্টারটা করতে পেরে। বাট কতটুকু পেরেছি সেটা ডিরেক্টর বলতে পারবে, সিনিয়ররা বলতে পারবে, দাদা বলতে পারবে। কারণ হচ্ছে আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি, সামনে আরো ভালো করব এই। ধন্যবাদ। আমরা স্বপন দাস আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কেমন ছিল আসলে আপনাদের এই নাটকটি এবং এই দৃষ্টিপাতের সাথে আপনার যাত্রাটাও একটু শুনতে চাই। দৃষ্টিপাত নাট্য সংসদের ইতিহাস যদি বলতে হয়, এই দৃষ্টিপাত নাট্য সংসদের জন্ম নাখালপাড়া থেকে। আচ্ছা। পরবর্তীতে 1986 সনে এটার কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যায় এবং 86 সালের 86 সালের থেকেই এই দলের সাথে আমি যুক্ত। যদিও প্রতিষ্ঠা লগ্ন থেকে সালাম ভাই আছেন, আর আমি ব্যক্তিগতভাবে একটু না বললেই নয়, যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি আসলে মঞ্চ নাটকের সাথে অভ্যস্ত হয়ে গেছি, স্কুল জীবন থেকে, তারপরে কলেজ জীবন, তারপরে সালাম ভাই এবং আমার একই অঞ্চলে একই জায়গায় বাড়ি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই সালাম ভাইয়ের সাথে যুক্ত, তার সাথে কাজ করে অভ্যস্ত এবং তার প্রেরণায় তার সাথে আছি। আর এই দৃষ্টিপাত নাট্য সংসদে প্রথম থেকেই সেই 1986 সাল থেকেই আছি। দৃষ্টিপাতের অনেকগুলো ভালো ভালো নাটক, যেমন নাগর আলীর কিচ্ছা, বিচারপতি ঘুমিয়ে গেছেন, এরকম অনেক নাটক আছে যেগুলোতে আমি কাজ করেছি এবং সালাম ভাইয়ের হাত ধরে আজকে পর্যন্তই তার সাথে আছি। এই নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমি মনে করি আমাকে সালাম ভাই দিয়েছেন। যদিও এই নাটকটার আমার যে চরিত্রটা, পুরো নাটকটাই আমি আছি শুরু থেকে শেষ পর্যন্ত, বাট হাতে গোনা কয়েকটি সংলাপ মাত্র, বাট পুরো নাটকটাতেই আমাকে অভিনয় করে যেতে হয়। এটা অত্যন্ত কঠিন একটা চরিত্র আমার দৃষ্টিতে, হয়তো সংলাপহীন অভিনয় যেটা বলা হয়। এই চরিত্রের জন্য আসলে আমি উপযুক্ত কতটুকু ছিলাম সেটা আমার গুরু মহাছালাম, উনিই বলতে পারেন। উনি নাট্যকার, নির্দেশক, অভিনেতা, আমাকে ছোটবেলা থেকেই আজকের এই পর্যন্ত নিয়ে আসছেন টেনে। আমরা তাহলে শুনি মহাসালাম আপনার কাছ থেকে, আসলে যে নাটকটি নিয়ে আসলে ওনারা কথা বলছিলেন, কয়লা রঙের চাদর, এই নাটকটির আসলে প্রেক্ষাপটটা কি ছিল এবং যারা অভিনয় করেছেন তাদের অভিনয় কেমন ছিল? মানে আপনি তো জানেন যে একটা বৈরী সময় আমরা, তো মহারাকক্ষের সংকট, নানা রকমের প্রতিকূলতার বিরুদ্ধে আমাদের দাঁড় টেনে 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 প্রতিটা দিন পার করতে হয়। আর মঞ্চনাটকে তো আসলে কোনো আর্থিক কোনো লাভের সুযোগ নাই, সময়েরও সবার দাম, ব্যস্ততা সবাই। আর এখন এই জটিল নাগরিক জীবনে থিয়েটারে সময় দেয়া খুব কঠিন কাজ। সাচ্চু ভাই একটা কথা বলতেন, নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। তো অনেক আমি বলবো এই প্রতিকূলতার মধ্যে এরা ভীষণ রকমের, এরা সহ পুরো টিম 3টা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত 25টা দিন একেবারে সেই লেভেলে নিজেকে সমর্পণ করেছে, যে কারণেই নাটকটা মঞ্চে আসা সম্ভব ছিল। আর আপনার প্রসঙ্গ ছিল যে কয়লা রঙের চাদরের নাটকের প্রেক্ষাপটটা কি, এটি আসলে হচ্ছে কি গোপনকে একটু খুঁজে বেড়ানো। আমরা প্রত্যেক মানুষেরই খুব নিজস্বতা থাকে, একান্ত নিজের কিছু কথা থাকে যেটা আমরা কাউকে বলি না, গোপন সত্য। সেই জায়গাটা একটু বিচরণ করা, একটু দেখা। ওই নাটকের চরিত্রগুলো তাদের জীবন কাব্যের ব্যাখ্যার মধ্য দিয়ে জীবনের এই যে সংকট, বোধের জায়গাগুলি, পারস্পরিক সম্পর্কের জায়গাগুলি, এই সব বিষয়ে একটু মনস্তাত্ত্বিকতা, নারী পুরুষের বিভাজনের জায়গায় যে সবাই অসহায়, দেউলিয়া, আর সম্পর্কের জায়গায় বিশেষ করে দাম্পত্য জীবনে টানাপোড়েনে এখন সম্পর্কগুলি ভেঙে যাচ্ছে। যেটা টিকে যাচ্ছে, যারা টিকে আছে একটা জায়গায়, বন্ধন। এই বন্ধনের শক্তি হচ্ছে সন্তান। এই সন্তানের কাছে সবাই অসহায়। হ্যাঁ, এই সত্যটা, আর পাশাপাশি জীবনের
এই মানে কি বলা যায় যে সবাই যে টানাপোড়েন, সম্পর্কের যে টানাপোড়েন, সম্পর্কে একটা মানুষের সঙ্গে সেটা তার স্বামী স্ত্রী, বন্ধুর সঙ্গে বন্ধুর, প্রেমিকের সঙ্গে প্রেমিকার, তো এই সম্পর্কগুলোর জায়গায় যে ভেতরে যে টানাপোড়েনটা থাকে অপ্রকাশিত, আমি প্রকাশ করতে পারছি না কিন্তু বিষয়টি সত্যি, এইরকম একটি জায়গা খোঁজা হচ্ছে। প্রত্যেকটা পরিবারের অথচ ব্যক্তি জীবনের অনেকগুলো সংকট আছে, যে সংকটগুলো মানুষ স্বাভাবিক অর্থে প্রকাশ করে না, সেইগুলোকেই আমাদের সালাম ভাই এই নাটকের মাধ্যমে বিভিন্ন চরিত্রের মাধ্যমে এখানে ওই চরিত্রগুলির আত্মকথনের মধ্য দিয়ে ওই সত্যগুলি চলে আসছে, যেগুলি বলি না আমরা কিন্তু সত্যি আমাদের জীবনেরই ঘটনা কিন্তু অপ্রকাশিত। সিদ্ধা, তোর বোধহয় কিছু বলা উচিত। না, 2025-এ এসে আমরা হচ্ছে এখনো যে নারী পুরুষের যেই মানে তফাৎ বা নারী পুরুষকে যে আমরা আলাদা করে দেখি, যে কেন দেখি, মানে শুধু নারীকে কেন নারী করেই দেখছেন, মানে এটা নাটকের একটা ডায়লগ ছিল যে সেও তো মা দেবী, তাই না? তো শুধু নারীকে নারী করে না দেখে আমরা তো অন্য চোখেও দেখতে পারি। তো আমাদের সমাজে কি হচ্ছে যে আমরা এখন পর্যন্ত মানে এই যুগে এসেও নারীকে শুধু নারী করেই দেখছি, নারীকে আমরা সম্মানের জায়গাটা দিতে পারছি না। নারী মানে হচ্ছে সাধারণ, নারী মানে হচ্ছে দাসত্বের জীবন, নারী মানে হচ্ছে পুরুষতান্ত্রিক একটা সমাজে পুরুষের হচ্ছে মানে গণ্ডির মধ্যেই থাকতে হবে, অধীনস্থতায় সে অভ্যস্ত হতে হবে, সে তার যোগ্যতা থাকলেও সে তার পাখা মেলতে পারবে না, তার পাখাকে কেটে দেওয়া হবে, অদৃশ্য কেচি, অদৃশ্য হচ্ছে পাখা, সেটাকে কেটে দেওয়া হবে। তো এই বিষয়গুলোই হচ্ছে নাটকে উঠে আসছে। তো মানে দর্শক দেখে দর্শকের মন্তব্য ছিল খুব ভালো, সবার ভালো লাগা ছিল। তো আশা করি যারা দেখেনি, যারা দেখবে তাদেরও ভালো লাগবে। মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা মানে ম্যাক্সিমাম এখন কি হয় যে মানুষের সম্পর্কটা কিন্তু টেকে না, মানে আমাদের যে বিচ্ছেদ হচ্ছে, ধরেন সেপারেশন হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় সমাজের দিকে তাকিয়ে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সন্তানের দিকে তাকিয়ে, যদিও আমার সন্তানই, তারপরও নাটকের ইয়েতে আমার তো বুঝতে হয় যে সন্তানের দিকে তাকিয়ে আমরা তো দেখেছি আমাদের আশেপাশে পারিপার্শ্বিক যারা আছে, সন্তানের দিকে তাকিয়ে অনেক কিছু সহ্য করছে, যেটা মেনে নেওয়ার নয় সেটাও মেনে নিচ্ছে, শুধু হচ্ছে ওই যে বন্ধন টিকিয়ে রাখছে, লোক দেখানো বন্ধন, মানে ভালো, মানে সমাজের অনেক মানে সংসারের অনেক সংকটকে ভুলে যায় শুধু তার সন্তানের দিকে তাকিয়ে। এখানে যেমন সালাম ভাইয়ের একটা সংলাপ আছে যে আপনারা নারীকে শুধু নারী করে দেখছেন কেন, সে তো একজন দেবী, এটা ভাবেন না। এইরকম একটি জায়গা থেকে তিনি যে চিন্তা করে লিখেছেন এবং সেটিকে মঞ্চস্থ করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না, আমি জানি যে এই নাটকটি তো নিয়মিত প্রদর্শনী শুরু হয়েছে, নিয়মিত হবে। নাটকটি যেহেতু মঞ্চস্থ হচ্ছে, এটা প্রতি মাসেই ক্রমাগত মঞ্চায়নের সংখ্যা বাড়বে এবং একটা সময় শততম জায়গায় পৌঁছতে পারে যদি দর্শকদের ভালোবাসা থাকে। তো আমি জানি যে নাটকটির পক্ষে বিপক্ষে মত থাকবে, কেউ আমাকে নারীবাদী বলবে, কেউ আমাকে মানে আক্রমণ করবে, আবার অনেকে আপ্লুত হবে। যেমন সেদিন নাটক দেখে আমি জানলাম, বুঝতেই পারি না, আমি কিন্তু প্রশ্ন করছি যে এই নাটকে, আমি লাইট ডিজাইনারকে জিজ্ঞেস করছি যে নাটক কাঁদলো কেন, কিছু দর্শক কান্না করেছে, কান্নার তো কোনো জায়গা ছিল না, ছিল কি মানুষ কেঁদেছে, আমি অবাক কাণ্ড। আমি যখন স্টেজ থেকে বের হলাম না, হেনরি ভাইয়ের ওয়াইফ, ও হচ্ছে ও চোখ মুছতেছে, আমি তো মানে তখনই একটা মানে আর্টিস্ট বা একটা মানে অভিনয় করে তখনই সার্থক, যে যখন আপনার মানে অভিনয় দেখে কেউ কান্না করবে, তার মানে সে সেটা বিশ্বাস করছে, তার মানে আমি কিছুটা হলেও পেরেছি, মানে এটা এক ধরনের তৃপ্তি, আত্মতৃপ্তি। মানে এই নাটকটার বিভিন্ন জায়গায় মানুষের ব্যক্তি জীবনের ভাবনার জায়গাগুলো আছে, এটা যদি মনোযোগ সহকারে নাটকটা দেখে এবং ফিল করে, ব্যক্তি জীবনের অনেক ভাবনার জায়গাগুলো সবার জীবনের কোনো না কোনো অংশ মিলে যাবে, কোনো না কোনো অংশ মিলে যাবে। আমরা মহাসালাম আবারও আপনার কাছে একটু জানতে চাইবো, দৃষ্টিপাত নাট্য সংসদ 41 বছর ধরে এতগুলি নাটক মঞ্চস্থ করেছে, সেই জায়গাটা থেকে আসলে কোন কোন নাটকগুলি অনেক বেশি আলোচিত হয়েছে বা অনেক বেশি মানুষ পছন্দ করেছে? আমাদের সব নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। হয়তো আমাদের অভিনেতাদের পেশাগত সংকটের কারণে কেউ কোনো চরিত্রের অনুপস্থিতি ব্যাঘাত ঘটিয়েছে মঞ্চায়নে, কিন্তু প্রায়
সব নাটকই দর্শক প্রিয় নাটক। একটু আগে যেরকম আমরা শুনছিলাম নাগর আলীর ইচ্ছা, সেটা একটু বেশি পপুলার ছিল। আনিসকে মনে করতে চাই আমরা, কাজী আনিস, সেও আমার সঙ্গে এই তারকা কথনে একটা দিন ছিল, এসেছিলেন ১৭তম মঞ্চায়নের দিন আমাদের চ্যানেলে ডেকেছিল। তো সেই দিন আনিস এখানে উপস্থিত ছিলেন। ও আসলে আমাদের দৃষ্টিপাতের প্রাণ। নাগর আলীর কিচ্ছা নাগর চরিত্রটি সে করত, এবং ঢাকার মঞ্চের দর্শক যারা, তাদের হৃদয়ে সে এত গেঁথে আসে, মানে ও চলে গেছে, আমাদের মধ্যে নাই এখন সে। আমরা দল যতটা তাকে মিস করি, এবং নাটকের দর্শকরা, বিশেষ করে মঞ্চ নাটকের দর্শকরাও তাকে অনেক মিস করে। এই নাটকটি ভীষণ জনপ্রিয় নাটক। ঢাকা শহরে দুইটা ছিন্নমূল পরিবার নদীর ভাঙনে সর্বশান্ত হয়ে শুধু বেঁচে থাকার আশায় মামার হাত ধরে এই ঢাকার রাজধানী শহরে আসে। এসে একদিন এক রাত ওরা এই শহরে জীবিকার জন্য করে চেষ্টা করে, এবং ওদের যে এই যে এক রাত একদিনের অভিজ্ঞতা, এটাই নাটকের মূল প্রেক্ষাপট। এটি আমাদের দলের প্রায় ১৫০-র কাছাকাছি প্রদর্শনী হয়ে গেছে নাটকটির, এবং অত্যন্ত জনপ্রিয় নাটক, অত্যন্ত হাউসফুল। মানে এটা ওই যে বললাম না, ওই নাটকটা এমনও দর্শক আছে যে 50 বার দেখেছে, 50 বার। এবং আমি তাকে বলেছে যে এখানে আমি না বললেই নয় একটু, যেটা হলো ওই নাগর আলী কিচ্ছা নাটকের মামুর চরিত্রে অভিনয় করতো আমি, আর কাজী আনিস যার কথা বললো সালাম ভাই, সে আমার ভাগনার চরিত্রে অভিনয় করতো। তো কাজী আনিস ওই নাটকের থেকেই আমাকে সবসময় মামা বলেই ডাকতো। নাটকের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে সেই মামা বলেই, এবং ওর আর আমার সম্পর্কটা এক পর্যায়ে এরকম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যে এই নাটকটার পুরো নাটকটায় আমরা আজকেও মানে আমার কি বলবো, কাজী আনিসের কথা বলতে যে আমার গলাটা মানে অনেকটা বসে আসছে, যে যাকে হারিয়েছি আমরা, কাজী আনিসকে, যে এত শক্তিমান একজন অভিনেতা ছিলেন এবং এতটা সাংগঠনিক ছিলেন, মানে যাকে হারিয়ে দৃষ্টিপাত নাট্য সংসদ এর বিশাল একটা ক্ষতির জায়গায় চলে আসছে। তা আমরা মানে সেই নাটকটা আমার মামুর চরিত্র ছিল, ও ছিল আমার ভাগনার চরিত্র। ও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায়, যখনই পার্সোনালি বিভিন্ন জায়গায় গেলেও সে আমাকে মামা বলেই ডাকতেন এবং পরিচয় করে দিতেন এটা আমার মামা। অসাধারণ একটা কেমিস্ট্রি ছিল। যেখানেই থাকুক, আমরা এই অনুষ্ঠান থেকে আপনার মাধ্যমে ওর আত্মার শান্তি কামনা করছি, আল্লাহকে ভালো রাখুক। আনিসকে আমরা সারা জীবন, দৃষ্টিপাত যতদিন থাকবে আমার ধারণা আমরা স্মরণে রাখবো তোমাকে। এবং এই কয়লা রঙের চাদর হচ্ছে আগে যখন প্রথম কিছুদিন প্রদর্শনী হয়েছিল, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, তখন আনিস ভাই এখানে মানে পাগলা বাবুল না, পাগলা বাবুল নামে একটা ক্যারেক্টার আছে, চরিত্র, ওইটা করতো ভাইয়া। তো এই নাটকে হচ্ছে তারপরে এখন আমাদের আরেকজন করছে। তো প্রত্যেকটা চরিত্র হচ্ছে কয়লা রঙের চাদরে খুবই মানে টাচি চরিত্র, এবং পাগলা বাবুলের অ্যাক্টিং দেখেও অনেকে কেঁদেছে, যে তার জীবন, তার মানে কয়লা রঙের চাদরের প্রত্যেকটা চরিত্রের যে বললাম না, জীবন মিলে যাচ্ছে, ওদের জীবনের কথাগুলোই হচ্ছে কি দর্শকদের সারিতে বসে যারা দেখছে তাদের ওই স্নিগ্ধা যেটা বলার চেষ্টা করলো, যে কারণ না কারো জীবনের সঙ্গে ওই গল্পের নাটকের চরিত্রের মানুষটির গল্পের সঙ্গে তার জীবনের গল্পের কোথায় যেন একটা সম্পর্ক সে দেখতে পায়। এবং যে কারণেই আমার মনে হয় কয়লা রঙের চাদর নাটকটিতে তারা এত আলাদাভাবে একটা মনোযোগ। এবং আমি আবারও বলছি, এই নাটকটি কিন্তু আমরা কন্টিনিউ করব, তো একটা সময় হয়তো আমার পক্ষে বিপক্ষে আলোচনায় থাকবো, সমালোচনায় থাকবো, প্রশংসাও পাবো, আবার হয়তো থাকবে যে নারীবাদিতার একটা সিল আমার উপর পড়তে পারে। তারপরে সত্যি তো সুন্দর, শিল্প তো সত্য, এবং সত্যকে প্রকাশ করাই আমার দায়িত্ব। এখানে সালাম ভাইয়ের চেষ্টাটা হচ্ছে সত্যকে প্রকাশ করাই, যেটা আসলে বাস্তব, যেটা আমরা অনেক সময় আড়াল করতে চাই, সেই আড়ালের জিনিসগুলোকেই সেই নাটকের মাধ্যমে সামনে নিয়ে এসছে। এটা তার একটা সাহসিকতার পরিচয়। এই নাটকে একটা খুব টাচি জায়গা, বা একটা বলবো যে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে একটা প্রসঙ্গ তৈরি হয়ে সেটা যখন একেবারেই চূড়ান্ত একটা জায়গায় ধাপ করে সাইজির একটা বাণী শুরু হলো, মানে একটা লালন গীতির একটা অংশের, যেটা ঘটনাটাকে, দর্শকদেরকে, আবহাওয়াটা একটা অন্য জায়গায় নিয়ে যায়। এটাও আমি বলবো যে একটা
ভিন্নতা। একটা পুরনো বাড়ি, মানে স্টেশনের পাশে, ওখানে একটা চায়ের দোকান, ওখানে চায়ের দোকানের পাশে একটা বাউল বসে থাকে, চায়ের দোকানের তো ওই যে দাদা করছে, আর হচ্ছে বাউল একটা করছে, আর একটা ছেলে নতুন, ও নতুন কাজ করছে, মিডিয়াতেও করছে, ওর নাম হচ্ছে সূর্য খান, না সূর্য খান। তারপর হচ্ছে পাগলা বাবুল করছে আমাদের হচ্ছে আলী ভাই। তো আর তারপর আমি তো শ্যামলী করছি, আকাশ ভাই করছে হচ্ছে যে মানে আমরা নাটকের হিরো বলতে যেটা বলি প্রবাল। আপনারা মহড়া করেছিলেন নাটকটি? এটা ওই তো ভাইয়া বললো না যে এখন 25 দিন, কিন্তু করেছি তো 1-1.5 বছর। ওইটা করলেও ওইটা তো কারো মাথায় ছিল না, সবকিছুই তো নতুন করেই হয়েছে, আবার এখন নতুন করেই আমরা টানা 25 দিন বিরামহীন বিরতিহীন আমরা মানে এমনও হয়েছে দুপুরে খেতে পারিনি তাড়াহুড়ার জন্য, মানে কোনো রকম সবকিছু, কারণ মানুষের তো আরো পারিপার্শ্বিক অনেক কাজ থাকে। তারপরে আমাদের যেহেতু আমরা টেলিভিশনে সম্ভবই হয়েছে এদের সবাই, ওরা তো দুজন, এরা সবাই একেবারে তারা প্রাণ দিয়ে একটা যুদ্ধে নেমেছে। আপনি সেই সাহসটা দিয়েছেন বলেই তো আমরা যুদ্ধে নামতে পেরেছি। আমরা আসলে অনেকক্ষণ ধরে নাটকটি নিয়ে অনেক কথা শুনছিলাম এবং শ্যামলী চরিত্রে অভিনয় করেছেন আপনি, স্নিগ্ধা শ্রাবণ। আপনার কাছে একটু এই চরিত্রের এই চরিত্রের যেই সংলাপটি আসলে আপনার মনে ভীষণ রকমভাবে গেঁথে আছে, এরকম একটি সংলাপ শুনতে চাইবো এই পর্যায়ে। আমার কাছে মানে শুধু একটা সংলাপ না, অনেকগুলো মানে মিশে আছে আমার মধ্যে, বাট তার মধ্যে যদি আমি মানে বলতে পারি, একটা প্রথমে বলি যে মানে একটা ডায়লগ আছে যে আমাকে মানে আমার হিরো বলে যে কি যেন বলে, একটা ডায়লগে বলে যে জীবনকে অস্বীকার করা মানে হচ্ছে মানে এই টাইপের একটা বলে। আমি জীবন, কোন জীবনের কথা বলছেন আপনি, যে সমাজে এখনো পৌরাণিক মধ্যযুগীয় কায়দায় নরনারীর সামাজিক অবস্থান নিরূপণ করা হয়, যেখানে এখনো পুরুষ মানে স্বামী, স্বামী হলো কর্তা প্রধান, সর্বে সর্বা, সকল বিষয়ের অধিকর্তা, আর নারী হলো স্ত্রী মানে নারী এক ধরনের অধীনস্থ দাসীবৃত্তি, এই দাসত্বের জীবন আমি ঘৃণা করি। যেমন এই ডায়লগটা আমার কাছে অনেক মজার ছিল, যে আসলেই তো আমরা সমাজে যে মানে নারীকে শুধু নারী করে দেখা, সে দাসী হয়ে থাকবে, সে আমার বাসার মানে হচ্ছে আমার কি বলবো, আমার বাচ্চা দেখাশোনা করবে, আমার ফ্যামিলি দেখাশোনা করবে, আমি যা খুশি করে বেড়াবো, কিন্তু বিন্দু মানে পরিমাণ হচ্ছে মানে তাকে আমি রেসপেক্ট করব না, ভালোবাসবো না, সময় দিব না, আবার আমি আবার বলবো যে তুমি কি করো সারাদিন বাসায়, মানে আমার কোনো কাজের মূল্যায়ন করা হবে না। এখানেই আসলে মঞ্চনাটক কিংবা শিল্পের সার্থকতা, যেখানে আমরা দেখি সমাজের বাস্তব চলচ্চিত্রগুলি ফুটে ওঠে আপনাদের কাজের মাধ্যমে। সে কারণে আসলে আমি রাইটার ডিরেক্টর মহাশব সালাম আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাবো, একই সাথে আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং আপনাদের জায়গা থেকে কাজগুলিকে ফুটিয়ে তোলবার জন্য। চ্যানেল আই তারকা কথন পরিবারের পক্ষ থেকে দৃষ্টিপাত নাট্য সংসদের প্রতি অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা সবকিছুই আমরা একেবারেই শেষ পর্যায়ে আয়োজন থেকে বিদায় নিতে চাইবো এবং আপনাদেরকে শুভকামনা। হ্যাঁ নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আমি বলবো যে আমাদের এই গ্রহণকাল থেকে বেরিয়ে আসতে হবে। মঞ্চের খুব আমরা একটা দুঃসময়ের মধ্যে, চ্যানেল আইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে শুধু মঞ্চকেন্দ্রিক একটা প্রসঙ্গ নিয়ে তারকা কথনের এই আয়োজনটা করা, এমনিভাবে শুধু আমাদেরকে না, অন্যান্য দলকে আপনারা ডাকবেন এবং তাদের কথা বলার সুযোগ করে দিবেন। এই সবার জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা। আবারও চ্যানেল আইকে ধন্যবাদ, আমাদেরকে আবারও আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মঞ্চ নাটক এভাবেই বেঁচে থাকুক এবং একই সাথে মঞ্চ নাটকের মাধ্যমে আমাদের সমাজের চিত্র প্রতিফলিত হোক, আমরা সকলেই আমাদের না বোঝা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারি মঞ্চ নাটকের মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। পরবর্তী আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।